গুড আফটারনুন স্টুডেন্ট। তো তোমাদের ল্যাবে আজকে আমি করে দেখাবো ডিটারমিনেশন অফ কম্প্রেসিভ স্ট্রেংথ অফ ব্রিক বাই কম্প্রেশন টেস্টিং মেশিন। তো সাইটে আমাদের প্রায় সময় যে বিল্ডিং মেটেরিয়াল সব থেকে ইম্পর্টেন্ট বিষয় ব্রিক আসে, কনস্ট্রাকশন কাজে ব্রিকের ইউজ সর্বজনীন দেখতে পাও। তো ব্রিক আমরা বেসিক্যালি আমরা লাল ইট বা ট্র্যাডিশনাল ব্রিক আমাদের কনস্ট্রাকশন কাজে লাগে। তো সেক্ষেত্রে আমরা ব্রিকের একটা স্ট্রেংথ, ব্রিকটা তো আমাদের কি গ্রেডের ব্রিক দিচ্ছে, ফার্স্ট ক্লাস ব্রিক, সেকেন্ড ক্লাস ব্রিক, থার্ড ক্লাস ব্রিক, ঝামাইট, পিকেট ব্রিক, যে বিভিন্ন ক্যাটাগরি হয়। তো সেইটা আমরা চেক করবো আর কি। ব্রিকের স্ট্রেংথ আমরা স্ট্রেংথের থ্রুই বলতে পারি যে ব্রিকটার অ্যাকচুয়াল কি ধরনের ব্রিকটা দিয়েছে আমাকে। ফিজিক্যাল অবজারভেশনের ব্রিক আমরা পাই, বিভিন্ন রকম হয় ফিজিক্যাল অবজারভেশনের ব্রিক। তো ফিজিক্যাল অবজারভেশন ছাড়াও কিন্তু অ্যাকচুয়াল আমি যদি ব্রিকটাকে আমি কম্প্রেশন টেস্টিং মেশিনে ভাঙি, তখনই আমি বুঝতে পারবো যে ব্রিকের অ্যাকচুয়াল ব্রিকটা কি দিয়েছে। তো বেসিক্যালি এই টেস্টটা করবার জন্য আমাকে এটা মেশিনটা লাগবে, বেসিক্যালি আমাকে ইকুইপমেন্ট লাগবে। প্রথমে একটা ব্রিক লাগবে, একটা স্যাম্পল অফ ব্রিক, তিনটে হলে মিনিমাম অ্যাভারেজ স্ট্রেংথ বার করবার জন্য আমরা তিনটে ব্রিক নেব। একটা ব্রিক লাগবে, ট্র্যাডিশনাল ব্রিক অবশ্যই ব্রিক লাগবে। সিমেন্ট আমরা প্রপোর্শন অনুযায়ী নেব, সিমেন্ট। স্যান্ড লাগবে, অবভিয়াসলি মোটর তৈরি করবার জন্য ওয়াটার তো লাগবে। আর 5 নাম্বার যে মেশিনটা আমরা ইউজ করবো, ইকুইপমেন্টটা, এটা হচ্ছে যে কম্প্রেশন টেস্টিং এইগুলো আমার মেটেরিয়াল লাগবে। আর এই ইকুইপমেন্টটা আমার টেস্ট করতে লাগবে যে ব্রিকের অ্যাকচুয়াল স্ট্রেংথটা কত, কি গ্রেডের ব্রিক, না হলে তো আমাকে কন্ট্রাক্টর ঠকিয়ে দিতে পারে। তো ব্রিক আমরা অ্যাভারেজ 3 পিসের নিয়ে আমরা টেস্ট করি। 3 পিস। তো আমরা প্রথমে তো ব্রিকের ডাইমেনশনের দিকে লক্ষ্য করব যে এক্সাক্ট ফিজিক্যাল প্রথমে আমি ডাইমেনশনটা আমার ঠিক আছে। আমি একটু মুছে ফেলছি ব্রিকের ডাইমেনশনটা দেখাবার জন্য। ট্র্যাডিশনাল ব্রিক যদি আমি বলি, তো এই ডাইমেনশনটা হয় স্ট্রেচার সাইড বলি ব্রিকের এই পার্টটাকে আমরা। এটা ট্র্যাডিশনাল ব্রিকের ক্ষেত্রে 250 mm এর কাছাকাছি আসে। আর এই হেডার সাইড বলি, এইটা মোটামুটি আসে 120 mm এর কাছাকাছি আসে। আর থিকনেসটা 70 mm এর কাছাকাছি আসে। ব্রিকটাকে যখন আমি সিমেন্ট দিচ্ছি, সিমেন্ট মোটর দিয়ে যখন আমি ব্রিকের মধ্যে এখানে একটা খাঁজ কাটা অংশ থাকে, যেটাকে আমি বলি ফ্রগ বলি। তো এই ফ্রগটা দেওয়ার মেন উদ্দেশ্য, মেন পারপাস, এই ফ্রগের মধ্যে আমি যখনই সিমেন্ট মোটর দিই যাতে করে পরবর্তী লেয়ারটাকে ভালোভাবে বাইন্ড করতে পারে, এটাই আমার মেন উদ্দেশ্য। ফ্রগের মধ্যে যাতে করে একটা লেয়ারের সঙ্গে আরেকটা লেয়ার ভালো করে বন্ডিংটা ভালো হয়। তো এই ফ্রগের ডাইমেনশনও যেটা হয় 10 × 4 × 1 সেন্টিমিটার কাছাকাছি হয়। এবারে বাণিজ্যিক পারপাসে এটাকে একটু কম বেশি হয়। তো ব্রিকটার আমি মোটামুটি অ্যাভারেজ ডাইমেনশন দেখবো, কিন্তু আমার যেহেতু অ্যাভারেজ ডাইমেনশন যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি, এই স্ট্রেচার, হেডার আর এই যে এই থিকনেসটাকে যদি আমি ইঞ্চিতে কনভার্ট করি, মোটামুটি কাছাকাছি এইটা আমার 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চিতে আসে। তো আমরা প্র্যাকটিক্যালি এটা আমরা মেজার করব স্কেল, বাই দ্য হেল্প অফ আমার স্কেল দিয়ে আমরা মেজার করব যে অ্যাকচুয়াল এই ডাইমেনশনে কাছাকাছি আছে কিনা। একটু ভ্যারিয়েশন হতে পারে, টলারেন্স আসতে পারে, সেটা নট সেটা +- 10 mm
এর কাছাকাছি আসবে টলারেন্স। ঠিক আছে, তো লেটস সি, আমরা চেক করব যে অ্যাকচুয়াল আছে কি। তো আমাদের কাছে দেখো একটা আমরা স্যাম্পল নিয়েছি, এটা আমার একটা লাইট তো পাওয়া যায়নি, এটা ফ্লাই অ্যাশ ব্রিক। তো ফ্লাই অ্যাশ ব্রিকের এই যে আমি বলেছিলাম দিস পোর্শন ইজ স্ট্রেচ, যে সব থেকে লম্বা পোর্শন এটাকে বলবি স্ট্রেচার সাইড। তো আমি মেজার করে নিই, দেখি যে কতটা আছে। একটু ক্যামেরাটার কাছে নিয়ে এসো। দেখো দেখাচ্ছে 25, দেখতে পাচ্ছ 25। তো এদিকে 25 সেন্টিমিটার, তার মানে 250 mm। হেডার সাইডটা একটু দেখাও। হেডার সাইডটা মোরলেস একবারে সেমই আছে, 12 সেন্টিমিটার, তার দ্যাট মিনস 120 mm। আর থিকনেস পার্টটা দেখিয়ে নাও। থিকনেস পার্টটা অবভিয়াসলি প্যারালাল রাখতে হবে আমাকে। কত আসছে? 70 আসছে, 70 mm। তো কাছাকাছি এই ডাইমেনশন ঠিক আছে। এই পাশে ক্যামেরাটা ভিডিও করো। এই পার্টটাকে আমি ফ্রগ বলছি। এই পার্টটাতে আমরা মোটর ইউজ করি এই কারণে, যাতে করে এর পরবর্তী লেয়ার যখন ব্রিক আমি দিই সেইটার সঙ্গে যাতে বন্ডিংটা ভালো আসে, সেই কারণে কিন্তু আমি মোটরটা দিই। তো প্রথম এই ব্রিকটাকে টেস্ট করবার জন্য আমার প্রথম কাজ হবে, এইখানে আমি মোটর 1:3 রেশিওতে সিমেন্ট মোটর, দ্যাটস মিন সিমেন্ট প্লাস স্যান্ড প্লাস ওয়াটার, সিমেন্ট মোট প্রপোর্শন অনুযায়ী আমি কি করব, এটাকে ফিল আপ করবো। ফিল আপ করার পরে 24 আওয়ার আমি এটাকে ওয়াটারে ইমার্স করে রাখবো। ইমার্স করার পরে আমি এটাকে সিটিএমে নিয়ে এসে তার কম্প্রেসিভ টেস্টটাকে, স্ট্রেংথটাকে চেক করব। তো এই জায়গাটা যে আমরা সিমেন্ট মোটর ফিল আপ করবো, এই যে ফ্রগ সাইজটা, এটা কিন্তু সিমেন্ট আর স্যান্ডের রেশিও 1:3 রাখবো। ঠিক আছে, অবভিয়াসলি এটা ভলিউম ওয়েট, কোথাও ভলিউম মিক্স করে, কিন্তু মোর অ্যাকুরেট এটাকে যদি ওয়েট মিক্স করি, ওয়েট মিক্স করলে এই পার্টটা কিন্তু মোর অ্যাকুরেটলি আসে। আর আমরা এক্ষেত্রে কিন্তু ওয়াটার সিমেন্ট রেশিও, W/C রেশিও আমরা নট মোর দ্যান 0.5 এ রাখবো। এক্ষেত্রে আমরা 0.5 এর থেকে লেস রাখবো। আমি এখানে অ্যাজিউম করেছি 0.4। IS কোডের ক্ষেত্রে কিন্তু এটাকে 0.4 থেকে 0.5 এর মধ্যে নিতে বলেছি, অ্যাজ পার IS 456/2000 এই কোড অনুযায়ী। ওকে, তো আমরা এবারে সিমেন্ট স্যান্ড মিক্স করব। মিক্স করে IS কোড অনুযায়ী বলেছি যে 0.4 থেকে 0.5 হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও রাখবো। আমি একটা অ্যাভারেজ এর ইন বিটুইন একটা ধরে নিচ্ছি 0.45। তাহলে দেখো ওয়েট অফ ওয়াটার বাই ওয়েট অফ সিমেন্ট। তাহলে এখানে আমি সিমেন্ট যদি 200 গ্রাম নিয়েছি, ধরে নিচ্ছি আমি এখানে 200 গ্রাম সিমেন্ট নিয়েছি, তো 200 গ্রাম সিমেন্টের ওয়েট 200 গ্রাম, আর এখানে 0.45। তো করলে আমার ওয়েট অফ ওয়াটারটা আছে 90 ml। ঠিক আছে, তো 90 ml আমি 200 গ্রাম সিমেন্ট নেবো, 600 গ্রাম স্যান্ড নেবো, আর 90 ml বা 10% যদি লস করি 100 ml জল মিক্স করবো। মিক্স করে তাহলে সিমেন্ট, স্যান্ড আর ওয়াটার মিলে মোটরটা তৈরি করবো। সেই মোটরটা আমি এখানে ফিল করবো। ফিল করে আমি 24 ঘন্টা পরে আফটার 24 আওয়ার্স এটাকে ড্রাই রেখে দেবো। তারপরে এটাকে আমি ওয়াটারে ইমার্স করবো একদিন, তারপরে নিয়ে এসে টেস্ট করবো। এটা আমার প্রসিডিউর। আমি চালবো স্টার্ট করুন প্রথম থেকে। এই যে প্রথমে সিমেন্টটা নিচ্ছি, সিমেন্টটা একটু ডিস্টার্ব আছে এখানে। আমরা সিমেন্টটাকে দেখো, এই যে লাম্প গাওয়ালা থেকে আছে, লাম্প আছে। তো সিমেন্টটাকে লাম্প ফ্রি করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে এই সিপ IS সিপ আছে, IS সিপে হচ্ছে 1.18, IS সিপ 1.18 দেখা যাচ্ছে কি, IS 1.18 দিয়ে আমরা এটাকে সিপ করব। সিপ করে এটাকে লাম্প ফ্রি করব। তারপরে আমরা এই প্যানে রেখে আমরা ওয়েট করব। ওয়েট করে হচ্ছে দেখো এই যে সিমেন্টটা হয়েছে, এটা মোটামুটি লাম্প ফ্রি, এখানে মোটামুটি
হাত দিলেই বুঝতে পারা যাবে এখানে কিন্তু কোনো রকমের লাম বা দলা পাকানো নেই। ঠিক আছে, তো আমি ছেড়ে নিয়েছি, চালার পরে শিফট করার পরে এই জায়গাটা স্ট্যান্ড আছে। তো এখান থেকে টাওয়ালটা নিয়ে তো ওটা ওটা টাওয়ালটা নিয়ে ওটা লাগবে না, ঠিক আছে, এডিট করে দেবো, কাটা যাবে। তো প্রথমে আমাদের কাজটা কি, এই যে এইটার তো একটা ওয়েট আছে, এটা যেন ক্লিয়ার করে নিই। যখন এটা বসালাম, দেখো এই প্যানটা কি প্যান বলে, প্যানের একটা ওয়েট আছে, দেখো এত এত গ্রাম দেখা যায়, 273 গ্রাম হচ্ছে আমার ওয়েটটা। এটাকে আমি ক্লিয়ার করে নিই, ক্লিয়ার করলে দেখো 0 হলো। এরপরে আমি যেহেতু 3টে স্যাম্পেলের করবো, সেহেতু আমি অ্যাভারেজ আমি কত নিই, 200 গ্রাম আমি সিমেন্ট নেব। তো 200 গ্রাম গ্রাম ওই মিটার দেখিয়ে দিও। 200 গ্রাম আমি হচ্ছে যে আমি সিমেন্ট নিলাম, এর সঙ্গে আমি তাহলে 1:3 মানে আমি 600 গ্রাম স্টপ করবো। এটাকেও কিন্তু আমরা স্যান্ডটাকেও কিন্তু সিপ করবো, ঠিক আছে, স্যান্ডটাকেও সিপ করবো যাতে করে কোনো লাভ ইনগ্রিডিয়েন্ট না থাকে। ইউনিফর্ম সাইজের পার্টিকেল স্যান্ড পার্টিকেল তো হয়, আর তুমি বেশি থাকতে সিপ করা তো এই যে আমি 200 গ্রাম সিমেন্ট নিয়েছি, এই 200 গ্রাম সিমেন্টকে এটা জিআই ট্রেতে আমি ঢেলে নেব। ঠিক আছে, তো সেম প্রসিডিওরে এই যে প্যানটাকে আমি টেয়ার তো করাই আছে, আমি রাখলাম, টেয়ার করছি, টেয়ার করা হবে, একটু দেখিয়ে দিই। দেখো প্যানের ওয়েটটা ক্যালকুলেট হয়েছে, আমি কি করলাম 274 গ্রাম এটাকে আমি টেয়ার করলাম, 0তে চলে গেল। ঠিক আছে, মাইনাস করলাম। এবারে আমি এখান থেকে আমি কতটা নেবো, স্যান্ড 600 গ্রাম স্যান্ড। অবভিয়াসলি একটু বেশি করছি, কারণ আমার 3-4টা স্যাম্পলের জন্য আমার লাগবে। তো এই যে 600 গ্রাম স্যান্ড আমি এখানে মিক্স করব উইথ 200 গ্রাম সিমেন্ট। ওকে, তো আমি ভালো করে প্রথমে মিক্স করব। মিক্স করলাম সিমেন্ট আর স্যান্ড, ভালো করে মিক্স করে নিলাম। আমার স্যাম্পল ইজ প্রিপেয়ারিং। এরপরে দেখো ওয়াটারটা আমি ক্যালকুলেটর মতো নিয়েছি, 100 ml আমি ওয়াটারটা নিয়েছি, এখানে 100 ml ওয়াটার নিয়েছি। তো 100 ml আমি ওয়াটার মিক্স করব, সবটা দেবো না, ফার্স্টে কিছুটা আমি নিয়ে মিক্স করবো।
বাকিটাও দেবো, পজ করে দেবো, এটা দেওয়া হয়ে গেছে। আমার স্যাম্পল ইজ রেডি, আমাদের স্যাম্পলটা তৈরি হয়ে গেছে, এটাকে আমরা ফগে দেবো পুরোপুরি। তো এই যে ব্রিকটা দেখেছো, এই ব্রিকটাকে আমি ড্রাই অবস্থায় নিয়ে নিই, ব্রিকটাকে আমি ওয়াটারে ইমার্স করে নিয়ে এলাম, যাতে করে এই মোটরের যে ওয়াটারটা আছে সেটাকে অ্যাবজর্ব না করে নেয়, ঠিক আছে। তো আমরা এর মধ্যে ফিল করব। দেখিয়ে দাও। তো আমি ফগটাকে পুরোপুরিভাবে ফিল আপ করে দিয়েছি। এর উদ্দেশ্য এটাই, যখন আমি ব্রিকটাতে লোড দেবো যাতে করে ইউনিফর্ম সারফেসটা পাই, ঠিক আছে। ফিল আপ করেছি। এরপরে সেকেন্ড, তো এই যে পোর্শনটা দেখছো, এটাকে আমি 24 আওয়ার আমি ছেড়ে দেবো ওভেনটা ওপেন এয়ারে। আফটার দ্যাট এটাকে পরের দিনে 24 আওয়ার্স ওয়াটারে ইমার্স করবো। তারপরে আমি কম্প্রেশন টেস্টিং মেশিনে নিয়ে যাবো, এটাকে স্ট্রেংথ চেক করবো। তো দেখো, এটা আমরা স্যাম্পলটা নিয়েছি, এটা অনেকদিন আগে থেকে করা। তো এটা 24 আওয়ার্স ওয়াটারে ইমার্স করার পরে তো এই পার্টটা আমি আফটার 24 আওয়ার ওয়াটারে ইমার্স করার পরে এটাকে ড্রাই করে আমি কম্প্রেশন টেস্টিং মেশিন, এটা আমার কম্প্রেশন টেস্টিং মেশিন, এটা আমার এই জায়গাটা আমার হাইড্রোলিকটা আছে, হাইড্রোলিক পোর্শনটা যেটা এইটা দিয়ে আসবে, আমি ডিটেলসে বলছি। তো এই পার্টটা এটা আমার স্যাম্পল রেডি হবে। এই স্যাম্পলটাকে আমি এইখানে প্লেস করি, এই পোর্শনে। তো এইটা আমার কম্প্রেশন টেস্টিং মেশিনটার বিবরণ দিই। তো এই মেশিনটা যে ওয়ার্কিং ফান্ডাতে কাজ করে, অবশ্যই এটা একটা হাইড্রোলিক প্রেসারে কাজ করে। এইখানে আমার একটা হাইড্রোলিক ফ্লুইড আছে, যে ফ্লুইডটা এই পাইপের থ্রু এসে এই পোর্শনটাকে আপলিফট করে, ঠিক আছে। তো যখনই আমি এখানে টেস্টটাকে অন করি, তখনই এই হাইড্রোলিক ফ্লুইডটা এই থেকে গিয়ে এটাকে আপলিফট করে। তো তখন কি হয়, এই পোর্শনটা অবভিয়াসলি যখন ব্রিকটাকে এই পোর্শনটা আপলিফট হচ্ছে, এই পোর্শনটা চাপা হচ্ছে, কম্প্রেশনের ব্রিকটাকে প্রচণ্ডভাবে কম্প্রেশন দিই, যার ফলে টোটাল ভ্যালুটা আমার এইখানে এই লোড ডিজিটাল এতে আমার দেখা যায়। তো মেশিনটা সম্বন্ধে ইনিশিয়াল একটা পরিচয় দিই। মেশিনটার দুটো পার্ট আছে। তো এইখানে দেয়া ইজ এ কন্ট্রোল প্যানেল, দেয়া ইজ এ রিলিজ ভাল্ভ। কন্ট্রোল প্যানেল অ্যান্ড রিলিজ ভাল্ভ আমরা সব জায়গায়, এটা কিন্তু কিউব টেস্টিংয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আমরা বেসিক্যালি এটা দিয়ে কিউব টেস্টিং করি, অ্যাজ ওয়েল অ্যাজ বিল্ডিং মেটেরিয়াল আমরা টেস্ট করি। তো প্রথমে আমরা কি করি, আমি জাস্ট ডেমো একটু দেখিয়ে দিই। প্রথমে আমরা অবশ্যই সুইচটা অন করব। সুইচ অন করার সঙ্গে সঙ্গে মেন সুইচ দাঁড়াবে। তারপরে আমার বক্তব্য হচ্ছে, কন্ট্রোল ভালভটাকে আমি টাইটটাকে আমি হালকা করে লুজ করে নেব। আর যে পার্টটা বক্তব্য হচ্ছে, এইখানে আমি স্যাম্পলটাকে প্লেস করে দেবো। ফার্স্ট কাজ, স্যাম্পলটাকে প্লেস করবো। আমি চেষ্টা করব ইউনিফর্ম সারফেসটার দিকে দেওয়ার। এটা
সেন্টারে রাখার চেষ্টা করবো যাতে লোডের সেন্টারটা ফিক্স পয়েন্টে পড়ে। ওকে, স্যাম্পলটা আমি ইনিশিয়ালি এইভাবে সেট করে দিই। সেট করার পরে অবভিয়াসলি আমি রিলিজ ভালভটাকে খুলে রাখবো। আমি ডিজিটাল মিটারে অন করব। তো এখানে একটা ইনিশিয়াল ফ্লাকচুয়েশন ভ্যালু দেখাচ্ছে। এখানে এটা কিছুটা পর্যন্ত মেশিনের টলারেন্সের থাকে, -1 পর্যন্ত টলারেন্স হয়। এখানে একটু বেড়ে গিয়েছে। আমি কী করবো তখন এটাকে সেন্টারাইজে সেট করার চেষ্টা করবো যাতে করে এই ভ্যালুটা মিনিমাইজ হয়। সঙ্গে নিয়ে এসে একটু এইটাকে আমি 0-তে সেট করবো, মিনিমাইজ করবো। 0 একবার নিয়ে এসো 0, ব্যাস পজ করে দেবো। দেখে দাও 0-তে আমি নিয়ে এসো, এই ভ্যালুটা দেখাও। এই ভ্যালুটা আমি এই জন্যই ফ্ল্যাকচুয়েট করছে, কারণ এই লোডের সিজি আর অবজেক্টের সিজি মধ্যে একটু ডিফারেন্স রয়েছে, সেই জন্য এটা অবজেক্ট করছে। এটাকে 0 টিপে আমি এটাকে ইনিশিয়ালটাকে 0 করে দিলাম। এরপরে দেখো এই সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, এই যে রিলিজ ভালভটার উদ্দেশ্য এইখান থেকে ফ্লুইডটা এই পাইপ দিয়ে গিয়ে এটাকে আপলিফট করবে। তো রিলিজ ভালভটা যে ফ্লুইডটা এখানে মেশিন থেকে গিয়ে এটাকে আপলিফট করবে সেটা যাতে ব্যাক না আসতে পারে, সেই জন্য যখন আমি টেস্ট সুইচটা অন করার আগে এই রিলিজ ভালভটাকে টাইট করে দেবো। রিলিজ ভালভটাকে আমি টাইট করে দেবো যাতে করে যে ফ্লুইডটা এটাকে আপলিফট করছে সেই ফ্লুইডটা যাতে ব্যাক না যেতে পারে। যে ফ্লুইড হাইড্রোলিক ফোর্সটা এটাকে আপলিফট করছে সেই হাইড্রোলিক ফোর্সটা যাতে কনস্ট্যান্ট বজায় থাকে। আচ্ছা, কন্ট্রোল ভালভটাকে আমি হালকা করে দেবো। ইনিশিয়ালি আমার স্পেসিমেন রেডি। আমি এবারে রিলিজ ভালভ কিন্তু টাইট, দিস ইজ দ্য মেন ফ্যাক্টর, না হলে কিন্তু লোড উঠবে না, লোড যাবে না। রিলিজ ভালভটাকে কিন্তু টাইট করে দিতে হবে। এবার আমি টেস্ট সুইচ অন করছি, দেখিছো? ঠিক আছে, যে হওয়ার পরে দেখবে যে এখানে লোডটা উঠবে। দেখো লোডটা এখানে কন্টিনিউয়াসলি কিলো নিউটনে উঠছে, গ্র্যাজুয়ালি উঠছে, লোডটা ইনক্রিজ করছে, ব্রিকটার উপর লোড দেওয়া হচ্ছে। আফটার সার্টেন টাইম আমি দেখতে পাবো ব্রিকটা ফেটে যাবে। হ্যাঁ, ব্রিকটা যখন ক্র্যাক চলে যাবে, লোডটা ফ্ল্যাকচুয়েশন হবে না। লোডটা যখন ফ্ল্যাকচুয়েশন হবে না তখন হচ্ছে যে দেখো এদিকে পিকটা আমি পিকটা নেবো, পিকটা 46। ওকে, আমি স্টপ করে দিই। আচ্ছা, তাহলে টোটাল লোড এসেছে 255 কিলো নিউটন। টোটাল বিকটার এরিয়া পড়েছে। আমি পিক ভ্যালু নিয়েছি পিকের এখানে, কারণ আমি বিকের স্ট্রেংথটা মেজার করছি, দ্যাটস ওয়াই আমি পিক ভ্যালুটা নিয়েছি। ওকে, তো এইটা হয়ে যাওয়ার পিক ভ্যালুটা নিয়েছে। হয়ে যাওয়ার পরে প্রথম কাজ ওইটা অন করা না, প্রথম কাজ রিলিজ ভালভটাকে ওপেন করা। রিলিজ ভালভটাকে ওপেন করা হয়েছে, রিলিজ ভালভটাকে ওপেন করা। দেন আমি এটাকে ক্লিয়ার করে দাও। স্ক্রিনে দেখতে পেয়েছো আমাদের ডিজিটাল স্ক্রিনে লোড এসেছে 255.1 কিলো নিউটন। ঠিক আছে, এটা যখন পিক ভ্যালু ছিল, একটু পিক ভ্যালুতে নিয়েছি আমি পিক ভ্যালু। তাহলে আমরা জানি স্ট্রেস ইজিক্যাল টু ব্যাক প্রেস, জানি স্ট্রেস ইজিক্যাল টু পিক ভ্যালু। ঠিক আছে, পিক ভ্যালু, এটা পিক ভ্যালু আছে। স্ট্রেস ইজিক্যাল টু লোড বাই এরিয়া আমরা জানি। তাহলে লোড আমার এসেছে 255 ধরলাম কিলো নিউটন। আচ্ছা, এরিয়াটা আমি জানি, ব্রিকের এরিয়াটা কত ছিল? এই আমার ব্রিক, তাহলে এইটা ছিল আমার 250 মিলিমিটার, আর এইটা ছিল আমার 120 মিলিমিটার। ওকে, তো লোডটা পড়েছে এই এরিয়াটাতে, লোডটা পড়েছে আমার দিস এরিয়াতে, আমার লোডটা পড়েছে। লোড বাই এরিয়া করবো, এইটা হচ্ছে যে এরিয়াটা হচ্ছে যে 250
120 মিলিমিটার স্কয়ার। ওকে, তো আমি কিলো নিউটনটাকে নিউটনে কনভার্ট করে নেব ইনটু 10 টু দি পাওয়ার 3 নিউটন। ওকে, কনভার্ট করলে আমরা স্টপ করব। দাঁড়াচ্ছে স্টার্ট করি 8.5 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এটা কিন্তু ফার্স্ট ক্লাস ব্রিক না, কারণ ফার্স্ট ক্লাস ব্রিকে কিন্তু এর থেকে স্ট্রেংথ একটু বেশি হয়। ঠিক আছে, তো আমাদের যে স্যাম্পলটা ইউজ করছি, এবারে 3টে করে স্যাম্পল নিলে এভারেজ রাখবো, তার কিন্তু সে স্ট্রেস নিতে পারবে 8.5 নিউটন পার মিলিমিটার স্কয়ার। তো ব্রিকটার আমার স্ট্রেস বেরোবে। তো আমরা প্রথমে এরকম করে সিগমা 1 বার করবো, সিগমা 2 বার করবো, সিগমা 3 বার করবো 3টে স্যাম্পলের জন্য। তার অ্যাভারেজটা আমি সিগমা অ্যাভারেজটা নেবো, এইটাই আমার ব্রিকের স্ট্রেংথ। থ্যাংক ইউ।